ছড়িয়ে পড়ছে কোটা আন্দোলন। রোববার ক্লাস পরীক্ষা বর্জন, শিক্ষক কর্মবিরতিতে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। এবার কাস্টমস কমিশনার এনামের বসুন্ধরা 9 তলা বাড়ি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ। মতিউর পরিবারের সম্পদ নিয়ন্ত্রণে নিল দুদক। গাজীপুর মহানগর আওয়ামী লীগ কমিটি নিয়ে বিতর্ক, ত্যাগীরা বাদ পড়লেও আছেন বিতর্কিতরা। সভাপতিকে দুষছেন সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সবাইকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করছে অভিযোগ মান্নার, ঠেকাতে না পারলে অস্তিত্ব সংকটের আশঙ্কা আলালের। এবং পাবনা ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারে ধাক্কা, 5 বন্ধু নিহত, আহত অন্য 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। দিন যত গড়াচ্ছে ততই বড় আকার ধারণ করছে কোটা সংস্কার আন্দোলন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দুপুরে হাজারো শিক্ষার্থী চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে। মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। দাবি আদায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ে শনিবার বিক্ষোভ মিছিল এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৈষম্যমূলক কোটা প্রথা বাতিলের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয় শতাধিক শিক্ষার্থী। সূর্য সেন হল সহ বিভিন্ন হলে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণে বাধা দিতে আটকে রাখার অভিযোগ শুনে ওইসব হলের দিকে যান আন্দোলনকারীরা। এ সময় হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন ছাত্রলীগের কর্মীরা তাদের আটকে রেখেছিল। আপনার ক্যান্ডিডেটদেরকে বলে দিচ্ছে যাতে হল থেকে একটা ছেলে যাতে না বের হয়। আমি সকাল থেকে বের হওয়ার সময় ঠিক আছে সবাইকে দেখে দাঁড়া করে রাখছে। আমি বলছি আমার সাথে আছে, কয়েকজন চলে আসছে আর কয়েকজন রয়ে গেছে। ভয় পেয়ে ছাত্রলীগের ভয় পেয়ে আজকে গেটের সামনে দাঁড়ায় রয়েছে। ওদের কি চাকরি লাগবে না? যে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ওপেন প্ল্যান, যেটা শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে এবং তাদের ক্ষতির দিকে ধাবিত করতে। আপিল বিভাগের সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকায় মিছিল নিয়ে শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বেলা গড়ানোর সাথে সাথে বড় আকার ধারণ করে কোটা সংস্কার আন্দোলন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যান। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা। আজকে আপিল বিভাগ যেটি করতে পারতেন, যে হাইকোর্টের রায়টিকে স্থগিত করতে পারতেন। সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ক্লাস পরীক্ষা বর্জন থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমাদের আন্দোলন চলবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। যে বৈষম্যের শিকার হচ্ছে, এই বৈষম্য থেকে এই বাংলার ছাত্র সমাজ মুক্তি চাই। এদিকে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড় দীর্ঘ সময় আটকে রাখায় সড়কে দেখা দেয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন আশেপাশের হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা। কিভাবে যাবো এটা ভাবতেছি আর কি। ক্যাম্পাস থেকে বের হয়ে এখন তো কোনো বাস পাচ্ছি না। আমরা পিজি হাসপাতালে আসছিলাম আমার ওয়াইফে নিয়ে, এখন যাওয়ার জন্য কষ্ট হইতেছে, গাড়ি পাইতেছি না। নার্সি মেডিকেলে এখন আমরা গাড়ি পাইতেছি না, আমরা যাবো অনেক দূরে। এটা তো আমাদের ভোগান্তি। কোটা প্রথা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে আজ উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে দাবি তুলে ধরেন তারা। 4 দফা দাবি জানিয়ে কোটার কারণে চাকুরি পেতে বৈষম্যের শিকার হওয়ার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায় ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবার উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো। স্লোগান, মিছিল, মিটিংয়ে দাবি আদায়ে কঠোর অবস্থানে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে দাবির পক্ষে বিক্ষোভ করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের আক্ষেপ, কোটার কারণে দেশ সেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মেধাবীরা। একই দাবিতে এদিন বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা রাজশাহী মহাসড়কে নেমে বিক্ষোভ করেন রাবি শিক্ষার্থীরা। এর আগে সকাল 10টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায় তাদের। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেলা 12টায় অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। এতে উভয়
উভয় পাশে কয়েক কিলোমিটার রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দাবিতে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কে সড়ক অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মেধাবীরা অবমূল্যায়নের কারণে দেশের আমলাতন্ত্রের ভিতরে যারা অমেধাবীরা চান্স পায়, তখন আমাদের আমলাতন্ত্র একবারে দুর্বল হয়ে পড়বে। বিরূপ আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহে কোটা বাতিলের আন্দোলনে নামেন চাকরি প্রার্থীরা। দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ করেন তারা। আমার দাদা মুক্তিযুদ্ধে ছিলেন, কিন্তু আমি আজকের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। কোটা যেন বিলুপ্ত হয় এবং হাইকোর্ট যেন তাড়াতাড়ি এই বিষয়ে সচেষ্ট হয়। আমরা চাই সরকারের হস্তক্ষেপে দ্রুত এর সমাধান হোক। কোটা বাতিলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি চাকুরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিলের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 5 বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি নিয়োগে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গেল 5 জুন রায় দেন হাইকোর্ট। এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে, যেহেতু আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে আমরা রিটটা করেছিলাম। কোনো একটা শ্রেণীকে বিশেষ বিধান দিয়েছে বা একটা সুযোগ সুবিধা দিয়েছে, তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি না। অ্যাডভোকেট স্যার যেহেতু দেশের বাইরে আছেন, আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য, এবং এটা যেটা আমরা স্ক্রিনে দেখলাম, যেহেতু আপিল বিভাগের ভিতরে আমরা ঢুকতে পারি নাই বা সেই সুযোগ নাই, যে দেখলাম নট টুডে দেওয়া আছে, এটা ছিল আজকে আমাদের মূল কথা। এদিকে প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক আন্দোলন অব্যাহত রেখেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব ক্যাম্পাসের কার্যক্রম। এদিকে দুপুরে শিক্ষক নেতাদের সাথে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। এতে হতাশ শিক্ষক নেতারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের এই আন্দোলনে যোগ দেয় কর্মকর্তা, কর্মচারীরাও। এমন পরিস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। বৈঠক কবে হবে এ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আমরা চেয়েছিলাম যে আমাদের সেতুমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী মহোদয় যদি একসাথে বসতেন, তাহলে যদি অর্থমন্ত্রীও সাথে থাকতেন, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো। তো দেখা যাক, আমরা আমাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছি, আমাদের যে পূর্ববর্তী কর্মসূচি যেটা আছে সেটা অব্যাহত থাকবে। শিক্ষকদের উপর যারা পরিকল্পিতভাবে এই অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন তাদের সমালোচনাও করেন শিক্ষক নেতারা। সব জায়গাতে লেখা আছে, 2010 সালে শিক্ষা দিতে লেখা আছে যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে, সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তা না করে ওনার ধ্বংস করতে চাচ্ছেন। আমাদের স্পষ্ট, গতকাল আমরা মিটিং করেছি, সারা বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে। স্পষ্ট, এটা নিয়ে আলোচনার কিছু নাই। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান শিক্ষকরা। যে আমরা যে ক্ষতিটা এখন হচ্ছে ছাত্রছাত্রীদের, আমাদের সেই সুযোগ আছে যে আমরা এটা পুষিয়ে নিতে পারবো। আমরা ছুটির দিনে ক্লাস নিব, আমরা এক্সট্রা ক্লাস নিব, যেটা আমরা করোনাতে করেছি বা অন্যান্য ইমার্জেন্সি অবস্থায় আমরা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটা প্রমাণ করেছে যে আমরা পারি সেটা, এবং আমরা সেই ব্যাপারেই সচেষ্ট আছি। চলমান শিক্ষকদের আন্দোলন কবে অবসান হবে এবং ক্লাস পরীক্ষা চালু হবে তা নিয়েই চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এবং তার 2 স্ত্রী ও সন্তানদের নামে থাকা 866% জমি, 4টি ফ্ল্যাট ও বসুন্ধরায় 5 কাঠার 2টি প্লট ক্রয় করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
একই সাথে সিলেট বিভাগের কাস্টমস কমিশনার এনামুল হকের পরিবারের 10 কোটি অবৈধ সম্পদও ক্রোক করেছে সংস্থাটি। দুদকের আবেদনের প্রেক্ষিতে সম্পদ ক্রোকের নির্দেশ দেন আদালত। ক্রোকের আওতায় রয়েছে ফ্ল্যাট প্লট, বাড়ি ও আবাদি জমি। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। কাস্টমস ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে 2019 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক 9,76,107 টাকার অবৈধ সম্পদ রয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। এর মধ্যে এনামুলের সম্পদ ক্রোক করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত আবেদন গ্রহণ করে সম্পদ জব্দের নির্দেশ দেন। জব্দের তালিকায় রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় 9 তলা বাড়ি, 2টি ফ্ল্যাট এবং 3টি বাণিজ্যিক স্পেস। এছাড়া রাজধানীর ভাড্ডা, আফতাবনগর, গাজীপুর সহ দেশের 11টি স্থানে জমি রয়েছে তার। এদিকে পুত্র মুশফিকুর রহমানের ছাগল কাণ্ডের পর আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের বিষয়টি। এর মধ্যে তার বিরুদ্ধে মাঠে নেমেছে দুদক। মতিউরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তার সম্পদ ক্রোক করার জন্য আদালতে আবেদন করেন দুদক কর্মকর্তা। মতিউর এবং তার স্ত্রী সন্তানদের সম্পদ ক্রোক করারও নির্দেশ দিয়েছেন আদালত। তার নিজস্ব নামীয় সম্পদ, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তার কন্যা এবং তার পুত্রদের নামীয় কিছু সম্পদের আজকে আমরা ক্রোক করার জন্য আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতে, এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেগুলো ক্রোকের আদেশ দিয়েছেন। দুদক মতিউর রহমানের নামে এখন পর্যন্ত পেয়েছে 114% জমি। তার স্ত্রী লাইলা কানিজের নামে আছে 522.52% জমি। ছেলে আহমেদ তৌফিকুর অর্ণবের নামে পাওয়া গেছে 275.875% জমি। মেয়ে ফারজানা রহমান ইশিতার নামে পেয়েছে 106.56% জমি। একই ব্যক্তির নামে বসুন্ধরায় 5 কাঠার উপরে বহুতল ভবনটিও জব্দ করা হয়। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার লাভলির নামে থাকা জমি এবং বসুন্ধরার 5 কাঠা জায়গাও জব্দ করা হয়েছে। পরিবারের আরেক সদস্য লাইলা কানিজের নামের 2,540 কোটি টাকার সম্পদও নিয়ন্ত্রণ নিয়েছে দুদক। মোট 1017 ডেসিমেল জায়গা, যেগুলো নরসিংদী এলাকায় এবং বরিশাল এলাকায়। এছাড়াও রয়েছে 3টি ফ্ল্যাট, যার একটি ধানমন্ডিতে, 2টি বসুন্ধরায় এবং আরেকটি 5 কাঠা প্লটের উপরে 5 তলা বহুতল ভবন একটি নির্মাণ করা আছে। রিসিভার নিয়োগ দিয়ে দুদক এইসব সম্পদ তত্ত্বাবধান করবে। একই সাথে পর্যায়ক্রমে অন্য সম্পদও জব্দ করা হবে। তাছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান দুদক আইনজীবী। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে সচিব কমিটির সভা। এতে জাতীয় শুদ্ধাচার নীতিমালা হালনাগাদ করা ও সরকারি কর্মকর্তাদের আচরণবিধি হালনাগাদ করার বিষয়ে আলোচনা হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহমুদ হোসেন এসব কথা জানান। আমাদের যে শুদ্ধাচরণ নীতিমালাটি এখন আছে, যেটি সেটি প্রায় 12 বছর হয়ে গেছে, 10 বছর বেশি হয়ে গেছে। তো এইটি আমরা কিন্তু এখন আপডেট করার চিন্তা ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে যে আমাদের একটা যে আচরণ বিধি ছিল 1979 সালের, তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলতেছিল। সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই সেটি হয়তো ফাইনাল হয়ে যাবে। সংবাদ রাতে আরও থাকছে। শীর্ষ কমান্ডার নাসের হত্যার জবাবে ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহ 2 শতাধিক রকেট নিক্ষেপ। বাড়ছে আঞ্চলিক উত্তেজনা। দীর্ঘ 19 মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করল গাজীপুর মহানগর আওয়ামী লীগ। তবে কমিটিতে জায়গা পাওয়া বেশিরভাগ সদস্যকে নিয়ে রয়েছে বিতর্ক। বিএনপি থেকে আসা হত্যা মামলার আসামি, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তিও পেয়েছেন পদ। কোনোদিন দল না করেও বিদেশে বসে নেতা বনে গেছেন কেউ কেউ, আর বাদ পড়েছে ত্যাগী নেতারা। কমিটি নিয়ে বিতর্কের কথা স্বীকার করলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল। তবে দোষ চাপালেন সভাপতি আজমুন্নুল্লাহর উপর। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের পর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট গাজীপুর মহানগর আওয়ামী লীগ। অতীতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মহানগরের এই ইউনিট। 2022 সালের 19 নভেম্বর ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্মেলন শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমুল্লাহ খান এবং আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দীর্ঘ 1.5 বছর পর গেল বুধবার ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি। অভিযোগ উঠেছে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়া হয়েছে বিতর্কিত হাইব্রিড হত্যা মামলার আসামিদের। যুগ্ম সম্পাদক দায়িত্ব পাওয়া আব্দুল হোসেন রিপন সরকার, যিনি ছিলেন হত্যা মামলার আসামি,
অন্যদিকে সন্ত্রাস চাঁদাবাজি করায় সন্ত্রাসী খেতাব পাওয়া মামুন মণ্ডল পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের মতো বড় পদ। বিদেশ থেকেও দলীয় পদ বাগিয়ে নিয়েছেন নতুন কমিটির প্রচার সম্পাদক আব্দুল হালিম সরকার। বিভিন্ন মামলার আসামি হয়েও পদ পেয়েছেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাসেল। মীর আসাদুজ্জামান তুলা, যার নামে চাঁদাবাজি সহ রয়েছে একাধিক মামলা। নারী কেলেঙ্কারি ও ভিডিও ভাইরাল হয়ে যিনি হয়েছিলেন আলোচিত, সেই খলিলুর রহমান কাউন্সিলর ও একই ধরনের অভিযোগ থাকা আব্দুর রহমান মাস্টার জায়গা পেয়েছে নগর কমিটিতে। বিএম জাহিদুল হক মিতু, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল সিদ্দিকীর ব্যবসায়িক পার্টনার ছিলেন, তিনিও এই কমিটিতে পদ পেয়েছেন। অন্যদিকে আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলা আসামির ভাইও পেয়েছেন এই কমিটিতে পদ। বিতর্কিতরা কমিটিতে জায়গা পেয়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল দায় চাপালেন মহানগর সভাপতি আজমতুল্লাহর উপর। জবাবদিহিতা দিলে দিলে সভাপতি দায়িত্ব নিতেই হবে, কিছু শেয়ার নিতে হবে, কিন্তু আমার নেতৃত্ব হয় নাই। আমি ওইখানে সবচেয়ে মানে সবাই আমার বয়োজ্যেষ্ঠ, আমি তো এখানে কাজ করছি, এইখানে তো এরকম বিতর্কের দায় আমি নিতে পারি, কিন্তু টঙ্গী কি হয়েছে না হয়েছে সেটার দায় দায়িত্ব হলো যে আমাদের এখন বর্তমানে এমপি আগের প্রতিমন্ত্রী আর সভাপতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত 75 সদস্য পূর্ণাঙ্গ কমিটি 2025 পর্যন্ত অনুমোদন দেওয়া হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আর আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সবাইকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এখনো ক্ষমতা থেকে না গেলেও একসময় সরকারকে যেতেই হবে বলেও দাবি তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির সাবেক চিফ হুইপ ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার 14 বছর পার হয়ে গেলেও বিচার না পাওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। প্রতিবাদ সভায় রাষ্ট্র ও দেশের মানুষের জীবন নিয়ে খেলা না করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই জায়গা থেকে যোজন যোজন মাইল দূরে রাষ্ট্রকে নিয়ে গেছে আওয়ামী লীগ। এদেরকে ঠেকাতে না পারলে, এদেরকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমরা কেউই চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন বলে শোধ করতে হবে, এই নীতিতেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে দুর্নীতিবাজদের লালন করছে বর্তমান সরকার। ওই যে বলে না, চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলো ধরো, দুই দিকেই সহায়তা করে, দুই দিককেই সাপোর্ট দেয়, আর তারপরে বয়ান তৈরি করে কি করবেন, মানুষ খারাপ হয়ে গেছে। এরা তস্কর, দখলদার, জোর করে ক্ষমতা নিয়েছে, আর ক্ষমতা টিকে থাকবার জন্য পুলিশ, আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা সবাইকেই দুর্নীতিবাজ বানাবার চেষ্টা করছে। ভারতের সাথে করা সমঝোতা চুক্তির পরিণতি খারাপ হবে বলে দাবি করেন মান্না। আর ট্রানজিট তো দেননি, করিডোর দিয়েছে। এই ট্রেন মাল ট্রেনও হতে পারে, এই মালগাড়ির মধ্যে কি থাকবে তা আমরা জানি না। যদি কোনো দেশ মনে করে এই মালগাড়ির মধ্যে অস্ত্র আছে, যদি আপনাদের চতুর্দিকে 7 সিস্টারের মধ্যে যে গোলমালগুলো চলছে তারা মনে করে এর মধ্যে অস্ত্র আছে, আমরা বাধা দেবো, তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা একদিকে ভারত এবং চীনের যে দ্বৈরথ চলে, তাদের মধ্যে সমস্যা চলে, তার জায়গায় তৈরি করেছেন। আর একদিকে আপনি ওই সব এলাকায় যত সমস্ত বিদ্রোহী আছেন তাদেরকে উস্কে দিচ্ছেন। দেশের স্বাধীনতার উপরে এটা একটা বিপদ হতে পারে। বর্তমান সরকার শুধু জালিমি নয়, একটি প্রতারক সরকার দাবি করে মান্না বলেন, এখনো ক্ষমতা আঁকড়ে থাকলেও তাদের যেতে হবে। কেউ কেউ এরকম বলেন, ভাই এত কিছু করলেন কিন্তু সরকার তো যায়নি। আমি মানি যায়নি, কিন্তু যাবে, যেতে হবে। এই সরকার থাকার সরকার নয়, এটা কোনো সরকারই নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
পাবনার ঈশ্বরদীতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 তরুণ নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে উপজেলার দাসুরিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে নেয়ার পথে অপর 2 জনের মৃত্যু হয়। প্রাইভেট কারে থাকা বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা হলেন ঈশ্বরদীর কালিকাপুর গ্রামের জিহাদ, বিজয় ও সিয়াম, ভারইমারি গ্রামের শিশির ও শাওন। হতাহতরা সবাই বন্ধু বলে জানিয়েছে পুলিশ। দেখছেন সংবাদ রাত। শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে জরিমানার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দুপুরে মন্ত্রণালয়ের 100 দিনের কর্মপরিকল্পনার বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এই পদক্ষেপের ফলে নানা দিকে গুণগত পরিবর্তন এসেছে। আরও জানাচ্ছেন জয় যাদব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই 100 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এই পদক্ষেপের ফলাফল তুলে ধরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সেই কাজেরও জানান, ঘোষিত সময়ে 1,87,000 একর জবরদখল হওয়া বনভূমির তালিকা জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে। কর্মপরিকল্পনার বিভিন্ন ক্ষেত্রে 22টি শতভাগ, 4টি আংশিক বাস্তবায়ন হয়েছে। এতে মন্ত্রণালয়গুলোর মধ্যে আন্তঃসম্পর্ক মজবুত হয়েছে, বেড়েছে জবাবদিহিতা। সার্বিক ফলাফলে শতভাগ না হলেও প্রায় 80 ভাগ সন্তুষ্ট মন্ত্রী। আমি অবশ্যই চাইতাম যে এটা 100%, তবে এই বাস্তবতায় আমরা যে এত বড় একটা কাজ হাতে নিলাম এবং অনেক অংশে দেখেন কিন্তু একটা গুণগত পরিবর্তন আছে। মন্ত্রী জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভাগুলোতে আলাদা জমি বরাদ্দ রাখা হবে। শিল্প প্রতিষ্ঠানে ইটিপি মনিটরিংয়ে নজরদারি বাড়ানো হবে, বাড়বে জরিমানার পরিমাণ। ফাইনের মাত্রাটা এত অল্প যে অনেকেই ফাইন দিবে, ফাইন দিয়ে তারা দূষণ করবে এবং সেটা তাদের জন্য বাণিজ্যিকভাবে অ্যাট্রাকটিভ, কারণ তারা যে পরিমাণ তাদের খরচ কমাতে পারে। ধরেন এখন ইটিপি আপনি চালানেন না, ইটিপি না চালিয়ে আপনি হয়তো এখানে 1 লক্ষ টাকা আপনি সেভ করছেন। পরিবেশের ক্ষতি যেটা হচ্ছে তো বিশাল, আর আমি আপনাকে ফাইন করলাম 5,000 টাকা, তো আপনি তো খুশি হয়ে বলবেন যে আপনি আমাকে ফাইন করেন আর আমি দূষণ করে গেলাম। সো আমাদের ফাইনের মাত্রাটা এমন হতে হবে যেন তারা ফিল করে যে না, এই ঝুঁকিটা আমি নিব না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তালিকা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, 1 মাস পর থেকে জাতীয় সংসদ ভবনে এই জাতীয় প্লাস্টিক বোতল ব্যবহার করা হবে না। সচিবালয়তেও চিঠি দিয়েছে। একটা সুখবর হচ্ছে, মাননীয় স্পিকার বলেছেন যে আগামী মাস থেকে মহান জাতীয় সংসদে যে আপনারা প্লাস্টিকের, এখানে তো নাই প্লাস্টিক, আমরা কাচের বোতল ব্যবহার করছি, ওটা কিন্তু সংসদে থাকছে না। তো সেটা আমাদের জন্য একটা বড় ইয়ে যে সংসদে এটাকে আমরা একটু ব্যান করতে পারছি। পরিবেশ মন্ত্রী জানান, পাহাড় টিলা কেটে স্থাপনা তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ডিজিটাল ম্যাপিং হচ্ছে। এই অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ব্যবস্থা জায়গায় তো নো কম্প্রোমাইজ। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। শুরু হচ্ছে কোপা আমেরিকার শেষ 8 লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালে সকাল 7টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ইকুয়েডর। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরে। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানি কমতে শুরু করলেও সুনামগঞ্জ, ফেনী, রাঙামাটি, মৌলভীবাজার ও লালমনিরহাটের মানুষ রয়েছে দুর্ভোগে। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 59 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 51 সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে 65 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় অবনতি কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। পানিতে তলিয়ে গেছে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেতসহ কাঁচা পাকা সড়ক। পানিবন্দী অন্তত জেলার 30,000 পরিবারের 90,000 মানুষ। 4 দিন থেকে আমরা মনে করেন যে খুব কষ্টতে আছি, পানির মধ্যে খাওয়া দাওয়া নাই, গরু বাছুর নিয়ে খুব সমস্যা আছে। রাস্তাঘাট ডুবে গেছে, স্কুল মাদ্রাসা যেতে কষ্ট হয়, বাসার মধ্যে পানি উঠছে। এদিকে রাঙামাটি বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে পানিতে ডুবে যায় কাঁচালং সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র।
এতে কেন্দ্রটিতে স্থগিত করা হয় বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা। এদিকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে বাড়িঘরে ঢুকেছে পানি। যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে দুর্গতরা। আমার বাড়ির 4 সাইডে পানি, বারানির গোছা নাই, পোলাপান নিয়ে গরু বাছুর নিয়ে কোন দিক যায়। সরকার তরফ থেকে কিছু কাজ করছে, এই কাজ ঘুষিদাতা আছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও এখনো বানের পানিতে দুর্ভোগ তাহিরপুর, দুয়ারবাজার, শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের অন্তত লাখো মানুষ। এখানে বাঙ্গা আছে 8-10টা, এখন আমরা বাড়ি করতে আর সব তেমন ব্যাঙ্গা টেঙ্গা নিচ্ছি, এখন আমরা যাওয়া টাউন আমরা কষ্ট। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘর ভাঙি, বুতুর ভাঙি, কোন ছুটি হয়ে ঠাস ঠাস করে সব কিছু নিবাদে গেছে। আমরা কোনো রকমের টোলেরা হাক করি, আমরা যান বাসায় সরে গেছি। কোনো এমপি মন্ত্রী কোনো খবর নাই। গরিব দুঃখী কত অসহায় বসবাস করতেছে, বাড়িঘর সব ডুবি রয়েছে, কে কার খবর কে লইব। মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের অন্তত 20টি গ্রামের বন্যার পানি কমতে শুরু করেছে। তবে হাওড় অঞ্চলের উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। এদিকে তিস্তার পানি কমলেও স্বস্তিতে নেই নদীপাড়ের মানুষ। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের। এই নদীটা যদি খুঁজতো তাহলে আল্লাহ রকম আমাদের মনে করো এই দুঃখ থেকে আমরা বাঁচি গেল হয়। বৃষ্টি কমলে দুর্গত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার সহ দলীয় নেতাকর্মীদের বর্ণার্তদের সর্বাত্মক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের বাসভবনে দলের কো চেয়ারম্যানদের সাথে বৈঠকের আগে এই আহ্বান জানান তিনি। বলেন, বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, তবে ত্রাণ কার্যক্রম পর্যাপ্ত না, যা প্রধানমন্ত্রীর নজর দেওয়া দরকার। এছাড়াও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা HM এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের কথাও জানান তিনি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আগামী 14 আগস্ট পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে 30,000 টাকা অর্থদণ্ড দিয়ে গেল 1 জানুয়ারি রায় দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। এরপর পঞ্চমবারের মতো জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনূসের। শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ M A আওয়াল জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন। মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ আগামী 14 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। মহামান্য কোর্ট অত্যন্ত আইনগতভাবে দৃষ্টিটা দেখেছেন এবং যেহেতু আমাদের অধিকার আছে সেই অধিকার হিসাবে আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছেন। আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি আমাদের পূর্ণাঙ্গ জামিন দেওয়ার জন্য। তার কারণ হিসেবে আমরা উল্লেখ করেছি আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না। পরবর্তী ধার্য তারিখে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং 14 আগস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো, আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় নয়। তালিকাতে সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। ডক্টর ইউনূস ছাড়া সাজাপ্রাপ্ত অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা।
দেখছেন সংবাদ রাত।